মুখ্যমন্ত্রীকে টার্গেট জালে জঙ্গি, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আর সেই মেসেজের সূত্র ধরেই গোয়েন্দাদের জালে আইএসআই মদতপুষ্ট জঙ্গি হামিম। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, এই গোয়েন্দারা কি করে পৌঁছে গেল জঙ্গির কাছে? তো একটা সেনসিটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছিল যখন এই ধরনের তদন্ত শুরু করা হয়েছিল। দেখা যাচ্ছে যে এই হামিদ সে আইএসআই এর যে জঙ্গি তার একটা দুবাইয়ে লিংক রয়েছে এবং সেখানে সে তার যারা সহকর্মী বন্ধু বান্ধব তাদের মধ্যে একজনকে এই হোয়াটসঅ্যাপ করে যে চাইলে সে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট রয়েছে, মুখ্যমন্ত্রী কখন কোথায় যাচ্ছেন, রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় কখন ঘুরছেন ইত্যাদি নিয়ে জানাতে পারে। সে কি জানাবে? এই প্রশ্নটা সে হোয়াটসঅ্যাপে করেছিল। এই প্রশ্নটা হঠাৎ করে কেন একজন ব্যক্তি করলেন, এখান থেকে সূত্র ধরে এসটিএফ তারা সাফল্য পায় এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা, যে এরা কারা, কাদের সঙ্গে এই যোগাযোগ তৈরি করছিল এবং এটা কি তাকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে সে নিজেই নাকি সে নিজেই জিজ্ঞেস করলো, এবং যদি সত্যি সে নিজে জিজ্ঞেস করে ঠিক কি কারণে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মুভমেন্ট নিয়ে তার এত আগ্রহ তৈরি হলো। আপাতত তদন্তকারী দল এই প্রশ্নের উত্তরই খুঁজছে। ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে তদন্ত চলছে, এটা ঘটনা যে একটা বড় কিছু ওরা করতে চাইছিল, তার অনেকগুলো কারণ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গে জিহাদিদের যা একটা এখানে স্থিতাবস্থা বা সুন্দর ব্যবস্থা হয়ে গেছিল সেটার পরিপন্থী। দ্বিতীয়ত আমরা দেখেছি এই ককরোচ পার্টির আন্দোলন, সেটা কলকাতায় হোক বা দিল্লিতে হোক, সেটা কারা কন্ট্রোল করছিল। তো এই জিনিসগুলো ওদের মোটেও পছন্দের ব্যাপার নয়। তো ওরা একটা মেসেজ দিতে চেয়েছিল, এটা ওদের সার্ভাইভালের কোশ্চেন। এখন ইটস টু আর্লি টু কমেন্ট অ্যাকচুয়ালি কি ছিল। মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার জয়েশ জঙ্গি। ধৃত হামিমকে আনা হয়েছে কলকাতায়। বর্ধমানে রেনেসা আবাসনে বেঙ্গল এসটিএফ ও এটিএস এর অভিযানে গ্রেপ্তার জয়েশ জঙ্গি। 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাকে কলকাতায় আনা হয়েছে। নিশ্চয়ই গোয়েন্দারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন। সায়ন্তর কাছ থেকে জানবো, সায়ন্ত, কখন কলকাতা নিয়ে আসা হলো? গতকালই তো নিশ্চয়ই রওনা হয়েছিল, কখন এসে পৌঁছলো এখনো পর্যন্ত? তারপর থেকে গোয়েন্দারা কি কি জিজ্ঞাসা করেছেন বা জিজ্ঞাসাবাদে কি কি উঠে এসেছে, সোর্স কি বলছে? দেখো, ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে নিয়েছে হামিম মণ্ডলকে। জৈশের জঙ্গি একই সঙ্গে হ্যান্ডলার হিসেবে কাজ করছিল, নিজের নেটওয়ার্ক তৈরি করার কাজ করছিল। মূলত তদন্তকারীরা ইতিমধ্যে জেরা পর্ব শুরু করেছে এবং জেরায় মূলত যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে পিলখানায় যখন ছিল এই হামিম মণ্ডল তখন থেকে কি মূলত নেটওয়ার্ক তৈরি করার কাজ, এবং নেটওয়ার্ক যদি করা হয়ে থাকে তাহলে তার সঙ্গে আর কারা কারা ছিল। গেঞ্জি কারখানার আড়ালে কি নেটওয়ার্ক তৈরি করা অথবা এই জঙ্গিদের মডেল তৈরি করা হচ্ছিল? একই সঙ্গে হাওড়ার পিলখানা থেকে মন্তেশ্বর হয়ে সে বর্ধমানের রেনেসা আবাসনে গেল। সেই রেনেসা আবাসনটা তাকে কে বুক করে, কে ঠিক করে দিয়েছিল, কোন ঠিকাদার তাকে যোগাযোগ করে দিয়েছিল, এবং একই সঙ্গে এই যে গোটা প্রক্রিয়াটা এত বছর ধরেছে এখানে রয়েছে, এখানে ভোটার কার্ড তৈরি করেছে, এখানে ভোট দিয়েছে, এবং শুধু তাই নয়, একই সঙ্গে যেটা তদন্তকারী জানার চেষ্টা করছে নেটওয়ার্ক তৈরির কাজে যাদের যাদের যুক্ত করা হয়েছিল তারা কি এখানকারই বাসিন্দা নাকি বাইরে থেকে আনা হয়েছিল, ফান্ডিং কোথা থেকে হচ্ছিল, আর বাংলাদেশ থেকে নাকি পাকিস্তান থেকে নাকি অন্য কোনো দেশ থেকে, এই সবকটা বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে জেরা পর্বে। হাওলার মাধ্যমে টাকা তাদের ফান্ডিং হবার একটা প্রবল প্রবণতা রয়েছে বলে ইতিমধ্যে তদন্তকারীরা জানিয়েছেন। সেই মতো কি টাকা তাদের কাছে আসছিল সেটাও দেখা হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রীর গতিবিধি, এই গতিবিধি কোনো একদিন বা দুদিনে হয়নি। যেটা তদন্তকারীরা জানতে পেরেছে, মাসের পর মাস তার যে নেটওয়ার্কের সদস্যরা তারা রেকি করেছে, কখন মুখ্যমন্ত্রী বের হন, কোথায় যাচ্ছেন, তার শিডিউল কি থাকছে, এইটা কোনো সোর্সের মধ্যে ভূত লুকিয়ে থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। আর যে কারণে তাকে জেরা করে এই সোর্সের মধ্যে ভূতটা আসলে কে সেটাও জানার চেষ্টা করা হচ্ছে, যে গতিবিধি সম্পর্কে যাবতীয় তথ্য তাকে কে দিত, তার কি নেটওয়ার্কটা কিভাবে তাকে সাহায্য করতো, আর গতিবিধি তার দরকারই কি ছিল, তাহলে কি প্রাণে মারার কোনো চক্রান্ত করা হয়েছিল, শুধুমাত্র কি শুভেন্দু অধিকারী টার্গেট ছিল নাকি মুখ্যমন্ত্রী ছাড়াও আরো কাউকে টার্গেট করা হয়েছিল পালাবদলের পর। অর্থাৎ সব মিলিয়ে একটা নিখুঁত অপারেশন চালিয়ে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডলকে, তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে অপারেশনে আর কারা কারা যুক্ত। একার পক্ষে একটা নেটওয়ার্ক বা এত বড় মডিউল চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। নজর রাখো।
এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড় আঁতুড় ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আজ পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকম হবে সে তার মূল শুদ্ধ উপড়ে ফেলবো আমরা যদি ভয়ে বাড়িতে ঢুকে যাই, সাধারণ মানুষ কী করে রাস্তায় বেরোবে? আমি তো টিএমসির টেরোরিজমের শিকার বহুবার হয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আর যতদিন ভগবান লিখে দিয়েছে না, তার 1 সেকেন্ড কম আমার আয়ু কেউ করতে পারবে না। এদিকে পূর্ব বর্ধমানে ধৃত জঙ্গির হানির ট্র্যাপ। ঝাড়খণ্ড থেকে হামিমের বান্ধবী গ্রেপ্তার। ধৃতের নাম অর্পিতা সরকার। নানা জায়গা থেকে তথ্য হাতাতে তাকে ব্যবহার করত হামিম। কিভাবে ব্যবহার করা হতো, এর পরিচয় কি যাকে গ্রেপ্তার করা হয়েছে, মনতোষের কাছ থেকে জানবো। মনতোষ, দেখো তুমি এই হামিমকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই যে তরুণী, তার খোঁজ পাওয়া গেছে, তার সন্ধান পেয়েছে যারা আধিকারিক রয়েছে, তদন্তকারী আধিকারিক, এবং গতকাল রাতেই তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে বর্ধমান থানায়। এই মুহূর্তে রাখা হয়েছে তাকে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন আমলা এবং সরকারি আমলা, আধিকারিক এবং মন্ত্রী, রাষ্ট্রীয় যারা রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হানি ট্যাপের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছিল এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল এই তরুণীর মাধ্যমে, হানি ট্যাপের মাধ্যমে। এবং হামিমকে জিজ্ঞাসাবাদ করে তাকে ঝাড়খণ্ড থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মুহূর্তে বর্ধমান থানায় তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তার কাছ থেকে আর কি কি তথ্য পাওয়া যায়, আর কিভাবে তারা কাকে কাকে টার্গেট করেছিল, কিভাবে টার্গেট করতো, গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে যারা তদন্তকারী আধিকারিক তারা খতিয়ে দেখছেন, তারা জানার চেষ্টা করছেন। শুভজিৎ, ধন্যবাদ। পুলিশ বা সিআরপিএফ এর নকল পোশাক পরে বাহিনীতে মিশে গিয়ে মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছকটি কষা হয়েছিল। ধৃত জয়েশ জঙ্গি হামিমের ফোন ঘেটে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। অনলাইনে পুলিশ আর সিআরপিএফ এর জওয়ানদের মতন পোশাক অর্ডার করেছিল হামিম। বাহিনীতে মিশলেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া সম্ভব, তাই কি এই পোশাক কিনেছিল হামিম মণ্ডল? তদন্তে এসটিএফ। রাজ্য এসটিএফের হাতে ধৃত হামিম মণ্ডলের কাছ থেকে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্যই পাওয়া যায়নি। তার মোবাইল ঘেটে যে তথ্য পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা, তার রীতিমতো চোখ কপালে তোলার মতো। তার মোবাইল থেকে দেখা গিয়েছে যে সে অনলাইনে পুলিশের ইউনিফর্ম এবং সিআরপিএফ বা বিএসএফ জওয়ানরা যে পোশাক পরে সেই ইউনিফর্ম অনলাইনে অর্ডার করেছিল। কেন অনলাইনে অর্ডার করেছিল তা নিয়ে রীতিমতো ভাবছেন তদন্তকারীরা। আর সেখান থেকেই তদন্তকারীরা মনে করছেন যে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী Z+ সিকিউরিটি পান এবং তার নিরাপত্তার দায়িত্বে যেহেতু সিআরপিএফ, বিএসএফ জওয়ানরা থাকে এবং পুলিশ থাকে, তাহলে কি কোনোভাবে সেই ক্লোজ প্রক্সিমিটিতে পৌঁছে যাওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করার জন্যই সে এই পোশাক অর্ডার করেছিল। তার কারণ এই ধরনের পোশাক অর্ডার করার পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না বলেই তদন্তকারীরা মনে করছেন। হয় পুলিশের পোশাক, না হলে সিআরপিএফের পোশাক পরে মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজে যান বা কোনো প্রশাসনিক কাজে যান, সেইখানে সিকিউরিটির যারা দায়িত্ব থাকে সেই তাদের মধ্যে ঢুকে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণের ছক থাকতে পারে এই হামিমের। সেই কারণেই সে অনলাইনে অর্ডার করেছিল বলে মনে করছে। শুধু তাই নয়, যে সেখানে যে থাকতো, অর্থাৎ বর্ধমানে যে আবাসনে থাকতো, সেখানে জিমেও ভর্তি হয়েছিল, রীতিমতো নিয়মিত শরীরচর্চা করত। সেখান থেকেও তদন্তকারীদের অনুমান যে সে নিজেকে একজন সেনা জওয়ান বা পুলিশ অফিসারের মতো তৈরি করার চেষ্টা করেছিল, যাতে পুলিশের পোশাক বা সিআরপিএফের ইউনিফর্ম তাকে স্যুট করে এবং তিনি যখন সেই যদি মুখ্যমন্ত্রীকে আক্রমণের ছক বাস্তবায়িত করতে যায়, তাহলে তাকে দেখে কোনোভাবে যাতে সাধারণ মানুষ হিসেবে মনে না হয়, কেউ যাতে গুনিয়ে না ফেলে। অর্থাৎ সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় নিজের লক্ষ্যে এগিয়ে চলছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধি যেমন তার কাছে ছিল, তার পাশাপাশি এই পোশাক অর্ডার করেও কিন্তু সে এগিয়ে যাওয়ার ছক করছিল। আর সেক্ষেত্রেই কি পাকিস্তানের সেই গ্যাংয়ের আদেশ ছিল, সেই গ্যাংয়ের অর্ডার ফলো করেই কি সেই পোশাক অর্ডার করছিল, নাকি তার আরও বড় কোনো পরিকল্পনা ছিল, সেটা জানার চেষ্টায় রাজ্য এসটিএফ। ক্যামেরা অরিত বসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বর্ধমান।